আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সেপ্টেম্বর উইন্ডোতে মোস্ট লাইকলি আসিয়ান কাপটাই খেলবে। আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ফিফা যেহেতু তাদের এই মুহূর্তে উইকেন্ডটা আছে, তারা একদম অফিসিয়ালি বাংলাদেশকে বোধহয় সেই ছাড়পত্রটা দেয়নি আসিয়ান কাপ খেলার জন্য, যদিও ওয়েবসাইটগুলোতে কিন্তু অলরেডি ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ আপডেটেড হয়ে চলে এসেছে এবং সেই ব্যাপারটা যদি আসলেই সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ একই গ্রুপে পড়বে এবং এই টুর্নামেন্টটা সেপ্টেম্বরে বাংলাদেশ খেলতে যেতে পারবে। আমার কাছে মনে হয় যে আমরা খুব পজিটিভ থাকতে পারি এই বিষয়টা নিয়ে, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত এই টুর্নামেন্টটাতেই যাবেন এবং তাদের দলকে এটার জন্যই প্রস্তুত করবেন। থমাস ডুলি তিনি বলছেন সেপ্টেম্বর উইন্ডোকে ঘিরে তিনি একটা মহাপরিকল্পনা করতে চাইছেন। অগস্টের শেষ দিক থেকে তিনি 4 সপ্তাহের একটা ক্যাম্প করতে চান। অ্যাটলিস্ট লোকাল প্লেয়ারদেরকে তিনি যদি সাথে পেয়ে যান এবং সেপ্টেম্বর উইন্ডোর আগে তিনি যদি বাইরের লিগে খেলা প্লেয়ারদেরকে কোন কোন সময় আসতে পারবেন ওই শিডিউলিংটা করে ফেলতে পারেন, তাহলেই কিন্তু একটা প্রপার স্কোয়াড নিয়ে বাংলাদেশ সেপ্টেম্বর উইন্ডোতে আসিয়ান কাপটাতে পার্টিসিপেট করবে উইথ ওয়ান অফ দেয়ার স্ট্রংগেস্ট এভার লাইন আপস। এবং এই লাইন আপটা কতটুকু স্ট্রং হবে, কারা কারা আসছেন, ফর এক্সাম্পল কেউ কেউ আছেন, কোনো প্লেয়ার আছেন তারা যদি আসলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু টিমের স্ট্রেংথটা অনেকাংশে বেড়ে যাবে এবং সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় কিছু প্রায়োরিটি লিস্ট তৈরি করা দরকার, যে কাকে কাকে এসেনশিয়ালি আনতে হবে, কাকে কাকে আনার চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল আসিয়ান কাপের টোপটা দিয়ে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনি কিন্তু নোয়া ব্রাদার্সদেরকে বা ওয়াটসন ব্রাদার্সদেরকে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন কিংবা তাদেরকে মেসেজ পাঠিয়ে জানিয়েছেন যে আমরা কিন্তু আসিয়ান কাপ খেলতে যাচ্ছি, সেখানে আমরা ইন্দোনেশিয়ার সাথে খেলবো, মালয়েশিয়ার সাথে খেলবো, সিঙ্গাপুরের সাথে খেলবো। সো বাংলাদেশ দলের অ্যাম্বিশনটার ব্যাপারে একটা ধারণা তিনি আসলে ওয়াটসন ব্রাদার্সদের দিতে চান, লুই এবং নোয়া ওয়াটসন এই দুজনকেই। সো তাদেরকে কনভিন্স করার একটা প্রসেসে বাফুফে ডেফিনেটলি আছে এবং দেখা যাক শেষ পর্যন্ত তাদের কাছ থেকে রেসপন্সটা কেমন আসে। আমরা ডেফিনেটলি অপেক্ষায় আছি যে কখন ট্রেভার ইসলাম আমাদের জন্য খেলতে প্রস্তুত থাকবেন, যদিও এই পুরো বছরটাতে তিনি হয়তো অ্যাভেলেবল থাকবেন না সেরকম একটা ধারণা আমরা পাচ্ছি। সো তাকে পাওয়াটাও ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ডেফিনেটলি হলো তো আমাদের পুরো টিমের ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যেত। কিউবা মিচেল এই মুহূর্তে কিন্তু তার দল স্ট্র্যাটফোর্ড টাউন এফসির হয়ে দুর্দান্ত খেলছেন। সো তাকে আসলে প্রায়োরিটি কনসিডারেশনে রাখবে কিনা বাফুফে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমাদের মিডফিল্ডে একটা এরকম কোয়ালিটির প্লেয়ারকে ডেফিনেটলি আমরা চাইবো এবং তিনি এর আগেও যেহেতু খেলেছেন বাংলাদেশের সঙ্গে তার সম্পৃক্ততাটা অন্য লেভেলের আছে। সো আমার কাছে মনে হয় ডাকলে তিনি চলে আসবেন। মানে এই জায়গায় কিন্তু এমন কিছু বিষয় আছে যে আপনি যাদের হাঙ্গার আছে তাদেরকে ডেকে আনাটা বা তাদেরকে ইন্টিগ্রেট করাটা বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ তাদের এন্ড থেকেও কিন্তু একটা ইন্টেন্সিটির ব্যাপার থাকবে। আপনি বারবার তাদেরকে কনভিন্স করছেন আসার জন্য, ওইসব প্লেয়ারদের চেয়ে আমার মনে হয় এই মুহূর্তে যারা দেশের জন্য অলরেডি খেলতে রেডি তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসা বা তাদের আশাটাকে কনফার্ম করাটা খুব ইম্পর্টেন্ট হবে বাফুফের জন্য। সো আমরা বেসিক্যালি দেখতে চাচ্ছি যে দ্য নাম্বার অফ প্লেয়ার্স যারা আসবেন তাদের মধ্যে সবচেয়ে কি ফ্যাক্টরস কারা হবেন। বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে সেটা হচ্ছে তাদের স্ট্রাইক ফোর্সটায়, তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশনটায়। এবং আমরা প্রিভিয়াসলি এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনাও করেছিলাম যে একটা প্রপার সেন্টার ফরওয়ার্ড আমরা কিন্তু বহুদিন ধরেই খুঁজছি, কিন্তু সেরকম কাউকে পাচ্ছি না যাকে নিয়ে আমরা আসলে টিমটার স্পাইনটা তৈরি করতে পারি। সো এরকম একটা সুযোগ তৈরি হয়ে গেছে। জেইন হাকিম তিনি আমাদের সঙ্গে খেলার যখন থেকে তিনি বলেছেন যে তিনি খেলবেন আমাদের হয়ে, বাংলাদেশের সাথে তিনি সম্পৃক্ত থাকতে চান, বাংলাদেশের হয়ে তিনি তার ফুটবলটা খেলতে চান, তখন থেকে কিন্তু আমাদের আশার পারদটা অনেক উপরের দিকে উঠে গেছে। এবং তিনি কোন কোয়ালিটির বা কোন ক্যালিবারের স্ট্রাইকার সেটা নিয়ে আসলে খুব একটা সন্দেহ থাকার কথা নয়। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছিলাম এই বিষয়গুলো নিয়ে যে জেইন হাকিমের আসলে কি মানে অ্যাট্রিবিউটস আছে, প্রপার অ্যাট্রিবিউটস আছে যেটা বাংলাদেশ দলের জন্য খুব হেল্পফুল হবে। তার হোল্ড আপ প্লে, তার ফিজিক্যালিটি, তার স্ট্রাইকিং অ্যাবিলিটি, তার এরিয়াল থ্রেট, এই বিষয়গুলো কিন্তু একটা স্ট্রাইকারের একদম মুখ্য উপাদান। এই সবগুলো উপাদান কিন্তু তার মধ্যে ডেফিনেটলি আছে। এই সিজনে ইংল্যান্ডের 8ম টায়ারের ওয়েলিংব্রো টাউন এফসির হয়ে জায়ান হাকিম খেলছেন এবং সেখানে কিন্তু প্রথম 3টা সিজনের ম্যাচেই প্রথম 3টা ম্যাচের মধ্যে তিনি 3টা গোল ইতিমধ্যে দিয়ে ফেলেছেন, আলাদা আলাদা 3 ম্যাচে 3টা গোল দিয়ে ফেলেছেন। সুতরাং তার যে এখন প্রলিফিক একটা ফর্ম যাচ্ছে, এইটাকে যদি বাংলাদেশ ক্যাশ ইন না করতে পারে তাহলে আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। এবং জায়ান হাকিম যে ধরনের ফর্মে আছেন, এই প্রোফাইলের একজন স্ট্রাইকার বাংলাদেশ দলে যদি যুক্ত হয়ে যান, আপনি ইমাজিন করেন উইং থেকে যদি ক্রিয়েটিভিটি আসে, মিডফিল্ড থেকে যদি ক্রিয়েটিভিটি আসে, জাহিন হাকিমকে সার্ভিস যদি দেওয়া হয়, তিনি কি পরিমাণ থ্রেট হয়ে যাবেন প্রতিপক্ষের জন্য সেটা কিন্তু বলার আর কোনো বাকি রাখেন। এবং আমার কাছে মনে হয় বেশ কয়েক বছরের জন্য অ্যাটলিস্ট নেক্সট সিজনের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার প্লাস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, এইসব বড় বড় প্রোফাইলের টুর্নামেন্টগুলোর জন্য বাংলাদেশের একটা প্রপার ফরওয়ার্ড তারা পেয়ে যাবে যদি জাহিন হাকিমকে এই সেপ্টেম্বরে তারা ইন্টিগ্রেট করে নিয়ে আসতে পারে এবং তাকে এই সেপ্টেম্বর উইন্ডোতেই বাংলাদেশের হয়ে ডেবিউ যদি দেয়া যেতে পারে সেই জায়গাটায়। এরকম ফর্মের একজন ফরওয়ার্ড বাংলাদেশের
মানে ফুটবলের ওভারঅল বা সিনিয়র টিমের ওভারঅল স্ট্রেংথটাকে কোন পরিমাণে বাড়িয়ে দিবে সেটা কিন্তু আপনারা বুঝতে সন্দেহ থাকার কথা না। ফর এক্সাম্পল ইউসুফ আহমেদ, তিনি যদি না আসতে পারেন সে ফর ইনস্ট্যান্স, সেই ক্ষেত্রে তো আমাদের ব্যাকআপ আছে। উই ডেফিনেটলি হ্যাভ সমিত সোম, উই ডেফিনেটলি হ্যাভ হামজা চৌধুরী, উই ডেফিনেটলি হ্যাভ কাজেম শাহ। সো বেসিক্যালি আমাদের মিডফিল্ডের মধ্যে কিন্তু বেশ কিছু অপশন তারপরও আছে যদি ইনকেস ইউসুফ আহমেদ না আসেন। তবে ফরওয়ার্ড পজিশনে কিন্তু আমাদের বলার মতো তেমন কোনো অপশনই নাই। সো সেই জায়গাটায় আসলে সবচেয়ে প্রায়োরিটি লিস্টের উপরের দিকের যে প্লেয়ারটাকে আমাদের নিয়ে আসতেই হবে, যার ক্ষুধাও রয়েছে, যিনি ফর্মেও আছেন, যিনি বাংলাদেশের হয়ে খেলতেও চান, তার নামটাই হচ্ছে জেইন হাকিম। এবং আমার কাছে এই জন্যই মনে হয় যে এই জায়গায় কোনো গাফিলতি করার স্কোপ নাই। ডেফিনেটলি তাকে দেশে নিয়ে আসতে হবে এবং এসে সেপ্টেম্বরে তিনি যেন টিমের সঙ্গে খেলতে পারেন, প্রথম ডেবিউটেই যেন তিনি সেপ্টেম্বরের উইন্ডোতে পেয়ে যান, সেটা আমাদের এনশিওর করতে হবে। কারণ আমরা অনেক বড় বড় প্ল্যান করছি, আমরা বড় চিন্তা করছি। সাফ এবার আমাদের ঘরের মাটিতে হচ্ছে, সাফ আমরা চ্যাম্পিয়ন হতে চাই। যদিও এই টুর্নামেন্টের চেয়ে অনেক হাই প্রোফাইল টুর্নামেন্ট আসিয়ান কাপ, সেখানে পারফরমেন্স ডেফিনেটলি ভালো আমাদের করতে পারতে হবে, বাট প্রিপারেশনের জায়গা থেকে আমার মনে হয় আমরা বেশ খানিকটা এখনো পিছিয়ে আছি এবং এখনো পর্যন্ত আসলে আমাদের স্কোয়াডটা কেমন হবে সেটার ব্যাপারে পরিষ্কার একটা ধারণা কিন্তু আমরা পাচ্ছি না। এখন একটু এলোমেলো মনে হচ্ছে সবকিছু। তবে এত কিছুর মাঝখান দিয়েও যদি একটা প্লেয়ারকে নিয়ে আসতে হয় ডেবিউ দেওয়ার জন্য, সেই প্লেয়ারটার নাম হবে জায়ান হাকিম ফর শিওর। আমাদের ফরওয়ার্ড পজিশনের ওই প্লেয়ারটাকে আমাদের ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতেই প্রয়োজন এবং সাফে তো ডেফিনেটলি প্রয়োজন। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে প্রায়োরিটি লিস্ট যদি তৈরি করা হয় যে কোন কোন প্লেয়ারদেরকে এসেনশিয়ালি আনতে হবে, অবভিয়াসলি সেই তালিকায় হামজা চৌধুরী, জায়ান আহমেদ, তারপরে হচ্ছে আপনার সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, তারা তো আছেনই, তারা তো ডেফিনেটলি আছেন। সো আমি আসলে জায়ান হাকিমকে দেখতে খুবই এক্সাইটেড বাংলাদেশের জার্সিতে, কারণ এই ফরওয়ার্ড পজিশনটায় এতদিনকার যে একটা খরা, সেই খরাটা মেটানোর একটা সুযোগ আছে এই অরিজিন ফুটবলারটাকে বাংলাদেশে ইন্টিগ্রেট করে নিয়ে আসলে। আপনাদের মতামত জানিয়ে দেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশনের ইম্পর্টেন্ট প্লেয়ারটা কে হতে পারেন বাংলাদেশের জন্য এই সেপ্টেম্বর উইন্ডোতে, যাকে আসলে না আনলেই না, এরকম একটা প্লেয়ার যদি জায়ান হাকিম হয়ে থাকেন, আপনাদের যদি মতামতে মিল থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর সেটা যদি না হয়, অন্য কাকে আসলে বাংলাদেশ এসেনশিয়ালি এই সেপ্টেম্বরেই তাদের নিয়ে আসতেই হবে, এই চ্যালেঞ্জটা তাদের গ্রহণ করতেই হবে, এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।